যারা সাদা খাতা জমা দিয়েছিল 15 লাখ টাকা দিয়ে, তাদের যোগ্য বলেছিল তৃণমূল। তাদের চাকরি চুরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবাই। কাউকে জেলে পড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকে এই দুঃখজনক পরিণতিতে মানুষ, বাড়িটাও তো জেলের মতোই, সেখানে পুরে দিলেন। চোখের জল মুছছেন তিনি। সম্প্রতি আমরা দেখেছি আপনি স্ক্রিন কেড়ে নিয়েছে, ক্যামেরা পর্দায় কেড়ে নিয়েছিল যাতে আমার জীবিকা কেড়ে মেরে ফেলা যায়। মানুষ বাঁচতে গিয়ে তৃণমূলের পাশে থেকে তৃণমূলই সাজবার অভিনয় করেছেন। যাদের পয়সা বাঁচাবার লোভে রাহুলের মৃত্যু হলো, সেই বিষয়টা তো চাপা পড়ে যাওয়ার জায়গায় চলে যাচ্ছে, তাই না? ফেডারেশন কি হবে? কারণ ফেডারেশন নিয়েও নানা অশান্তি আমরা বিগত 1-2 বছর ধরে দেখেছি। আমার চিন্তা ছিল বাংলায় বসন্ত এসে গেছে, কিন্তু তৃণমূলের জন্য তা কালবৈশাখী হয়ে দাঁড়ালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক পতনের আসল কারণটা কি? শিবপুরের জয়ী বিজেপি বিধায়কে রুদ্রনীল ঘোষ যা বললেন তা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। রুদ্রনীল সোজা ব্যাটে খেলছেন। তার প্রথম পয়েন্ট চুরির অভ্যাস। তিনি বলছেন সরকারি রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতির ওই পোকা ঢুকেছিল, আজ সাধারণ মানুষ তার জবাব দিয়েছে। তার দ্বিতীয় কারণ বেকারত্ব অভিশাপ। রুদ্রনীলের প্রশ্ন, বাংলার মেধাবী ইঞ্জিনিয়াররা কেন ভিন রাজ্যে গিয়ে কাজ করবে? এই চোখের জলই তৃণমূলকে ডুবিয়েছে। রুদ্রনীল নিজেই টলিউড থেকে এসেছেন। তিনি বলছেন স্টুডিও পাড়ার যে ব্যান্ড কালচার বা সিন্ডিকেট রাজ চলত, আজ মানুষ তার অবসান ঘটিয়েছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তোলাবাজি আর কতদিন সহ্য করবে বাংলা? তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় রুদ্রনীলের ঘোষের এই দাবিগুলো কি হারের আসল কারণ, নাকি অন্য কিছু? কমেন্টে জানান। চলুন রুদ্রনীলের মুখেই শুনি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি কি বলছেন। চুরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবাই। কাউকে জেলে পড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকে এই দুঃখজনক পরিণতিতে মানুষ, বাড়িটাও তো জেলের মতোই, সেখানে পুরে দিলেন। চোখের জল মুছছেন তিনি। এই পরিবেশ তো আমরা কেউই চাইনি, যে ছেলে মেয়েগুলো পরিষ্কার মধ্যবিত্ত বাড়ি, গরিব বাড়ি থেকে যারা খেটে পড়াশোনা করলো, তারা চাকরি পেল না, বদলে তারা পেল পুলিশের লাঠি আর রক্ত বিকাশ ভবনের সামনে। এটা তো সবকটা ইন্ডাস্ট্রিতেই একই চিত্র হয়েছে। আবার বলছি, মানুষ বাঁচতে গিয়ে তৃণমূলের পাশে থেকে তৃণমূলই সাজবার অভিনয় করেছেন। যারা দাঁড়িয়েছিলেন আমার সেই বন্ধুরা, তাদের অনেককেই আমি চিনি ঘনিষ্ঠভাবে। তারা কেউই চুরি, জোচ্চুরি, লুট, অন্যায়ের পক্ষে নয়। তাদের দেখে যারা অনেক মানুষ কটু কথা বলছেন, আমি বলছি দোহাই, ছেড়ে দিন না। সবাইকেই বলবো যে চলুন একসঙ্গে একটা বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করি, যেখানে নেই রাজ্য। এই নেই রাজ্যের যে যন্ত্রণা, সেটাকে আমরা মুছি সবাই মিলে। তৃণমূলে যে দু একজন পরিচ্ছন্ন মানুষ থাকবার চেষ্টা করেছেন, তাদের অবদমিত করা হয়েছে, তাদের কোণঠাসা করে দেওয়া হয়েছে। তারা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। এতদিন কোণঠাসা ছিলেন আপনি ইন্ডাস্ট্রিতে, এখন কি নিজেকে সিংহম মনে হচ্ছে? বিধায়ক হয়ে ফিরে এসেছেন। মানে সিংহম কি ব্র্যাংহম আমি জানি না। এইটা বলতে পারি যে আমার কণ্ঠস্বরকে কখনোই দমানো যায়নি। আমার থেকে স্ক্রিন কেড়ে নিয়েছে, ক্যামেরা পর্দায় কেড়ে নিয়েছিল যাতে আমার জীবিকা কেড়ে মেরে ফেলা যায়। তখন আমি আমার ফেসবুকে মুখ খুলেছি। আমি ছড়া, কবিতা যাই লিখি না কেন, মুহূর্তের মধ্যে বাঙালির হৃদয়কে স্পর্শ করেছে। আমি সেখানে কোনো রাজনৈতিক দলের পক্ষে, এর পক্ষে আসুন কখনো বলিনি। মানে অন্তত এইটুকু বলতে পারি, সারা পৃথিবীতে যে বাঙালিরা ছড়িয়ে রয়েছেন, তারা ওই কবিতা আমায় ঘুরিয়ে ফরওয়ার্ড করেছেন। তারপর চেষ্টা হয়েছে যে আমার ফেসবুক অ্যাকাউন্ট কি করে বন্ধ করে দেওয়া হয়, ভাত কাপড়ের মতোই। আস্তে আস্তে গাড়ি বাড়ি বেঁচেছি। আমি আবার বলছি যে হয়তো এই সাহসটা, এই চোয়াল চেপে লড়াই করার ক্ষমতা হয়তো আমাদের মতো কয়েকজনের হয়তো আছে, বাকিদের তো নাও থাকতে পারে। প্রচুর মানুষ ছিলেন যারা শাসক দলের পাশে দাঁড়িয়ে হেসে হেসে ছবি তুলেছেন। শাসক দল চোর, মানুষকে লুট করেছেন জেনেও। যারা এই নির্বাচনী প্রচারেও গেছেন। ভারতীয় জনতা পার্টি কখনোই প্রতিহিংসামূলক আচরণ, প্রতিহিংসা পরায়ণ আচরণে বিশ্বাস করে না। হয়তো পরিবার বাঁচাতে হবে, বাবা মায়ের ওষুধ, আমি কাজ না করলে খাবো কি, তাই পেটের চিন্তায় যারা অন্যায় করেছেন তাদের পাশে হাসি মুখে দাঁড়িয়েছেন বা তাদের হয়ে প্রচার করতে গেছেন। তৃণমূল সাজবার অভিনয় করেছেন। একটা রুগ্ন ফিল্ম ইন্ডাস্ট্রি করে দেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রি এটাকে কি আর বলা চলে?
যেখানে 140টার মতো বছরে ছবি তৈরি হতো, এই তুগলক নিয়ম যা বিশ্বাস ব্রাদার্সেরা চাপিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে। এরা বাড়তেই পারেন না, কোনো ল্যাম্পপোস্টেই আলো জ্বলবে না যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ মানে বৈদ্যুতিক সংযোগ যতক্ষণ না হবে, তাই না? ইশারা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যায় করেছেন অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসেরা। আমার যে টেকনিশিয়ানস ভাইরা রয়েছে তাদেরকে প্রত্যেক মুহূর্তে ভুল বোঝানো হয়েছে। কারুর ওপর কোন রকম প্রতিহিংসা পরায়ণ অত্যাচার এই বিষয়ে কখনোই নয়। এই ইন্ডাস্ট্রি সবার জন্য, যারা ভালো চাইবেন দলমত নির্বিশেষে তাদের জন্য। যারা ব্যান কালচার চালু করে চলছেন তাদেরই তো ব্যান করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। তাই আলাদা করে ব্যান শব্দ ইত্যাদি প্রভৃতি নিয়ে আলোচনা করার দিন তো শেষ। তবে একটাই কথা বলবো, তিনি শিল্পী হন, টেকনিশিয়ানস হন, যারাই যোগ্য তারা কাজ করবেন। কিন্তু আমি একজন দক্ষ এবং যোগ্য ইঞ্জিনিয়ার, তাই বলে কি আমি স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে হাওয়াই চটি পরে মুখে সিগারেট দিয়ে সিজ দিতে দিতে অফিসে ঢুকতে পারি না। আমার সেই অফিসে ঢুকবার জন্য যোগ্য হতে হবে, যে অফিসটা আমার দেশের মাটিতে। তাই অকারণ দেশকে নিয়ে ভুলভাল তথ্য বলে ইয়ে দেশ টুকরে হোঙ্গে, এই দেশে আমরা ভালো নেই বলে পানটান চিবিয়ে দেশের নামে যারা খারাপ কথা বলবে তাদের বলবো, আপনাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন, 92% মানুষ ভোট দিয়েছেন। একটু ভেবে নিন যে আপনারা যে কথাগুলো বলেছিলেন সেগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষ মিথ্যে বলেছে। আপনারা অকারণ সনাতনে যাওয়া মানে পিছিয়ে যাওয়ার কথাবার্তা বলেছেন। সনাতনকে ছোট করে নিজেকে আধুনিক এবং শিক্ষিত প্রমাণ করতে গিয়ে মানুষের রায় আপনারা নিজেদেরই অন্ধকার যুগের মানুষ বলে প্রমাণ করেছেন। সংখ্যাগরিষ্ঠ যে মানুষ, যে সনাতনী মানুষ,